শুরুতেই ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারতের পেহেলগামে হামলার প্রতিশোধ এবং ভারতে হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট জৈশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বা নেতাদের নির্মূল করার জন্য পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। অপারেশন সিঁদুর নামের এ অভিযানে পাকিস্তানের ২৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। এদিকে পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলায় ভারতে নিহত হয়েছে ১০ জন। ৩টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি চেকপোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত ২২ এপ্রিল পাকিস্তানের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি অভিযোগ তোলে ইসলামাবাদের দিকে। দুদেশ থেকে নেওয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ। উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু কাশ্মীরে হামলার ২ সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তান জানিয়েছে মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদগে, বাগ ও মুজফ্ফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে ২ শিশুসহ ৮ জন নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩৫ জন। নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও ভারী কামান হামলা চলছে। অপরদিকে জরুরি অবস্থা জারি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এদিকে পাকিস্তান সেনাবাহিনীও পাল্টা হামলা চালায়। এতে ভারতের জম্মু ও কাশ্মীরে ৩ জন নিহত হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ৫টি ভারতীয় বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি বাহিনী। দেশটির এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন যে ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে ৩টি রাফাল, ৩টি সু-৩০ KMI এবং একটি MiG-29 ফালক্রাম। বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। গোয়েন্দা অভিযানে থাকা ড্রোনটি পাকিস্তানি বাহিনী আটক করে ধ্বংস করে দেয়। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দুদেশকেই সংযমী হবার আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে অন্যান্য প্রসঙ্গ। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন। এদিন আদালতে জামায়াতের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত বছরের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে ৯ তরুণ হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ ৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৬ মার্চ সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, মৌলিক বিষয়ে জাতীয় ঐকমত্যে আসার জন্য রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে। জাতীয় সংসদ ভবনের LD হলে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনায় এসব কথা বলেন তিনি। জাতীয় সনদ তৈরির জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন উল্লেখ করে অধ্যাপক রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে আসতে হবে, আর এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ছাড় দিবেন এমন প্রত্যাশা করে কমিশন। তিনি বলেন, কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে, তবে শুধু কমিশনের আলোচনা যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোকে তাদের সহযোগী ও প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে জাতীয় সনদ তৈরির লক্ষ্যে একমত হতে হবে। আপনার ঐক্যমত পোষণ করেছে, তা আমার মনে হয় আমরা যদি যেই দলগুলি, বিশেষ করে আপনি বললেন যে দলগুলি একমত পোষণ করেছে যে বিষয়গুলির উপরে, এইটা নিয়েও একটা আমরা একমত হয়ে একটা ঘোষণা দিতে পারি। রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা, শুধুমাত্র কমিশনের কাজ নয়, এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর। জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে দিন দিন বাড়ছে বজ্রপাত।
পরিসংখ্যান বলছে গেল 40 বছরে দেশে প্রায় 15% বজ্রপাত বৃদ্ধি পেয়েছে। এছাড়া বজ্রপাতে বিশ্বের 1/4 মৃত্যুই ঘটেছে বাংলাদেশে। তবে কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক রাডার হিসেবে পরিচিত তালগাছ কমিয়ে আনতে পারে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা। এছাড়া ভূমিকা রাখতে পারে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও। কুমিল্লা প্রতিনিধি আবু মুসার রিপোর্ট। সম্প্রতি কুমিল্লায় একই দিনে 5 জন মৃত্যুবরণ করেন বজ্রপাতে। দিন দিন ব্যাপক হারে দেশব্যাপী বৃদ্ধি পাচ্ছে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা। পরিসংখ্যান বলছে যেসব এলাকায় যথেষ্ট পরিমাণে তালগাছ রয়েছে সেসব এলাকায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা নেই বললেই চলে। সাধারণ মানুষ বলছে পুষ্টিকর ফল দেওয়ার পাশাপাশি গ্রামগঞ্জে ঘর তৈরি সহ বিভিন্ন প্রয়োজনে ভূমিকা রাখতে পারে বিলুপ্তপ্রায় এই তালগাছ। বিভিন্ন জায়গা থেকে বিলুপ্ত হয়ে যেতেছে, কিন্তু আমাদের এলাকায় এখনো এটা রয়ে গেছে। বজ্রপাতে কোনো লোক মারা যায় না, কোনো ক্ষতি হয়নি। তালগাছ থাকার ফলে বজ্রপাতের অত একটা আশঙ্কা থাকে না, তাই মৃত্যু ঝুঁকিও থাকে না। কৃষি কর্মকর্তা বলছেন তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। এছাড়া ভূমিক্ষয়, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষায় সহায়তা করতে পারে তালগাছ। বজ্রপাত ঠেকাতে পারবো না, কিন্তু বজ্রপাত যে বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি হয় সেটা তো তাল গাছ বড় গাছগুলো টেনে নিয়ে যায়, এতে করে আমাদের মৃত্যুর ঝুঁকি কমায়। তাল গাছ থাকলে ওই এলাকায় মানুষের মৃত্যুর হার অনেক কমে যায়। আর আমাদের কৃষি দপ্তর বিগত কয়েক বছর ধরে রাস্তার আশেপাশে তাল গাছ লাগানোর জন্য আমরা বিরুদ্ধ করতেছি। বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে বাড়িঘর, রাস্তার পাশে কিংবা বিস্তীর্ণ ফসলের মাঠে তালগাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রামীণ ও উপকূলীয় জনপদে তালগাছের পরিকল্পিত চাষ নান্দনিক প্রকৃতির পাশাপাশি দুর্যোগে সহায়তা হতে পারে মানুষের জীবন বাঁচাতে। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার খ্যাত ঢাকা আরিচা মহাসড়ক। আরিচা ও পাটুরিয়া দুটি ঘাট থাকায় এই মহাসড়কে কয়েকটি কোম্পানির গণপরিবহন চলাচল করে। অভিযোগ উঠেছে ঘাটে গণপরিবহন থেকে নেওয়া হচ্ছে চাঁদা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন একদিকে যাত্রী কম, অন্যদিকে পথে দিতে হচ্ছে চাঁদা। প্রতিনিধি লিটন আহমেদের তথ্যচিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। দেশের সবথেকে বড় দুটি নৌরোড আরিচা ও কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া। তবে 2001 সালে আরিচা থেকে পাটুরিয়া ফেরিঘাটটি স্থানান্তর করা হয়। এরপর থেকে এই মহাসড়কে চলে চাঁদাবাজির হিড়িক। তবে অভিযোগ রয়েছে মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রো টেম্পিওনার্স গ্রুপের মালিক সমিতির নাম করে নেওয়া হচ্ছে এসব চাঁদা। বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেইল করে এরা দেখা গেছে গাড়ির থেকে প্রায় দেখা গেছে 1600-1700 টাকা পর্যন্ত দেখা গেছে এরা নিতেছে। কোনো জায়গায় 100, কোনো জায়গায় 200 বেশি। মানিকগঞ্জ 100 টাকা, পাটুরিয়া ঘাট 100 টাকা, তারপর আপনার এই সোবান বা কই জায়গা টাকা রাখে। পাটুরিয়া থেকে ঢাকা মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবি সাধারণ যাত্রী ও শ্রমিকদের। নীলাচলে যে মালিক আছে সে এই বিষয়টা একটু নজর দিছে, ওই কুচক্রটা চলে গেছে। এটা যদি না নিতাম আমরা মালিক শ্রমিকরা একটু ভালো থাকতাম। তাদের বেতনের জন্য একটা টাকা রাখা হয়, কিন্তু আমি শুনতে পারছি যে ইদানিং নাকি একটু বেশি টাকা নেওয়া হচ্ছে। 100 টাকা যে প্রকাশ্যে তারা নিচ্ছে, এটা তারাও অভিযোগ আছে, অতি সাবধানে সবাই জানে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়া গেছে, এটা আমি আমার সেকেন্ড অফিসারকে গতকাল পাঠাইছিলাম। এই বিষয়ে আমরা খতিয়ে দেখছি। অতিরিক্ত ডিপুর ভাড়া টাকা আদায় করতেছে না চাঁদা হিসেবে নিচ্ছে, এই বিষয়টা আমরা ভালোভাবে খতিয়ে দেখতেছি। আর উপজেলা নির্বাহী অফিসার বলেন সকল অভিযোগ তদন্ত করে পুলিশের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। যে অভিযোগটা আসছে এটির বিষয়ে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে কিভাবে এটি রোধ করা যায় সেটি আমরা চেষ্টা করব। আবু সতপু, মাই টিভি নিউজ ডেস্ক। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024-25 অর্থ বছরের 10ম একনেক সভায় অনুমোদনের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের 7টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন, প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস এগেইনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেন ইন বাংলাদেশ, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ প্রথম সংশোধিত, গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন প্রথম সংশোধিত, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট দ্বিতীয় সংশোধিত, বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। ভোর 4টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকার একটি 3তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ফাতেমা বেগম, তার মেয়ে সাদিয়া আফরিন ও সাদিয়ার 11 মাস বয়সী মেয়ে ইরশাদ জাহান। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শিশু ইরশাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। চলতি মাসের 1 তারিখে ভাড়া বাসাটিতে উঠেছিলেন তারা। ভোর রাতের দিকে সবাই যখন ঘুমিয়েছিল সে সময় হঠাৎ বিকট শব্দে বাসায় বিস্ফোরণ হয়। এবার আমাদের কৃষি। আবহাওয়া অনুকূল থাকায় সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সেখানে সেচের পানি সঠিক সময়ে সরবরাহ না হয় বাম্পার ফলন থেকে বঞ্চিত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কৃষকেরা। সঠিক সময়ে সেচের পানি পেলে বিঘা প্রতি 8 থেকে 10 মণ ধান বেশি ফলন পেত বলে দাবি কৃষকের। তবে আগামী বোরো মৌসুমে সঠিক সময়ে সেচের পানি দেওয়ার কথা জানান তারা। প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। এবছর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় 5200 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়। এর মধ্যে 2500 হেক্টর জমি নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের আওতায়। তবে অগ্রণী সেচ প্রকল্পের আওতাহীন জমিতে ফলন ভালো হলেও ফলন হয়নি সেচ প্রকল্পের আওতাধীন কৃষি জমিতে। কৃষকদের দাবি, সেচের পানি সঠিক সময়ে না পেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। অন্যদিকে কীটনাশকের উচ্চ মূল্য আবার ধান কাটার শ্রমিকদের বাড়তি মজুরি দিতে গিয়ে কৃষি আবাদে অনীহা তাদের। পানিটা পরে পাইছি 1 মাস পরে, 1.5 মাস আর কি হইব ফলন। পানিটা যদি আমরা আরেকটু আগে পাইতাম, 15 দিন 10 দিন, পানিটা একটু দেরি করে দেয়, এর লাগা সমস্যা হয়ে যায়। সারের দর অনেক বেশি, আমরা তো পুষে না এই গৃহস্থী করি। তবে উপজেলার কিছু কিছু জায়গায় ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা। বলছেন আগামী মৌসুমে সেচের পানি সঠিক সময় পেলে বোরো আবাদে লাভবান হবেন তারা। দেরিতে পানি ছাড়াতে ফসলও কম হয়। ফসল ভালো হলে এটা সরকারের ভালো, পাবলিকের জন্য ভালো। খুব ভালো ফসল। পানি উন্নয়ন বোর্ডের কারণে কিছুটা ফলন কম হয়েছে বলছে কৃষি বিভাগ। আর আগামীতে কৃষকদের এমন সমস্যা হবে না বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের ড্রেনেজ সমস্যার কারণে এবং তারা পাম্প চালু করে নাই, তো আমরা যদি সঠিক সময় পেতাম তাহলে আমাদের ফলন আরো ভালো হতো। ভবিষ্যতে এটি আর হবে না, কারণ আমরা আগে থেকে আগাম চিঠি দিয়ে রাখবো। পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য যারা দপ্তর সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আমরা চিঠি দিয়ে রাখবো। উপজেলার 7টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় এখন ধান কাটা ও মারায় ব্যস্ত সময় পার করছেন কৃষক শ্রমিকরা। এবার হেক্টর প্রতি গড়ে 6 মেট্রিক টন ফলন হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।